বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। ন্যাশনাল আইডিয়াল গার্লস কলেজ আয়োজিত এনআইজিসি হোম কলেজের পক্ষ থেকে সবাইকে স্বাগতম। আমি নাহিদ সুলতানা, সমাজবিজ্ঞান বিষয়ের প্রভাষক। প্রিয় শিক্ষার্থীরা, আমরা পাঠদান করছি সমাজবিজ্ঞানের দ্বিতীয় পত্রের ৬ষ্ঠ অধ্যায়ের। গত ক্লাসে আমরা আলোচনা করেছি ৬ষ্ঠ অধ্যায়ের প্রথম যে বিষয় ছিল বাংলাদেশের গ্রামীণ সমাজের যে প্রকৃতি, এই বিষয়ে আমরা গত ক্লাসে আলোচনা করেছি বা লাইভ ক্লাস আমরা আলোচনা করেছি। এবং লাইভ ক্লাসেই কিন্তু এর পরবর্তী যে বিষয়টা হচ্ছে বাংলাদেশের শহরের সমাজের প্রকৃতি, এটা কিন্তু আমরা লাইভ ক্লাসেও আলোচনা করেছি। প্রিয় শিক্ষার্থীরা, আমাদের আজকের আলোচ্য বিষয় বাংলাদেশের শহরের সমাজের প্রকৃতি। শহরের সমাজের প্রকৃতির আগে আমরা কিন্তু বলতে পারি এটাই যে আমরা জেনেছি এর আগে যে ৬৮,০০০ গ্রাম নিয়ে কিন্তু আমাদের এই এলাকা নিয়েই কিন্তু আমাদের কি এই বাংলাদেশ। তাহলে যেহেতু ৬৮,০০০ গ্রাম আছে বাংলাদেশে, তাহলে খুব অল্প পরিমাণে আছে কিন্তু শহর। কিন্তু এই শহর কখন শহর হবে বা শহরে মানুষ কেন আসে, কীভাবে বসবাস করে, এই বিষয়ে কিন্তু আমরা আজকে জানব। তাহলে আমরা প্রথমেই জানব কিছু বৈশিষ্ট্য। যেমন আমরা জেনেছিলাম গ্রামীণ সমাজের বৈশিষ্ট্য। গ্রামীণ সমাজের বৈশিষ্ট্যের মধ্য দিয়ে আমরা বুঝতে পেরেছিলাম কোন এলাকাকে আমরা গ্রাম বলে চিহ্নিত করছি। ঠিক সেভাবে আমরা কিছু বৈশিষ্ট্যের আলোকেই জানতে পারবো যে কোন এলাকাকে আমরা শহর বলে ধরে নিচ্ছি। তাহলে প্রথমে আমরা জেনে নিই কি শহরের সমাজের যে প্রকৃতি। শহরের সমাজ আমরা তখনই বলবো যখন এই যে বৈশিষ্ট্যগুলো আমাদের আছে, এই বৈশিষ্ট্যগুলো যদি বিদ্যমান থাকে তখন আমরা বলতে পারবো কি সেটা শহরের সমাজ। তাহলে দেখো, প্রথমে যদি শহরের সমাজের প্রথমে আমি যে বইটা আছে যে সীমিত এলাকায় ঘনবসতি, অর্থাৎ আমরা কিন্তু প্রিয় শিক্ষার্থীরা তোমরা মনে রেখেছো যে আমরা গ্রামীণ সমাজে পড়েছিলাম কি একেবারে ঘনবসতি কম, অর্থাৎ ঠিক এর বিপরীত যে আমরা সেখানে পড়েছিলাম ঘনবসতি কম, আর এইখানে হচ্ছে কি সীমিত এলাকায় ঘনবসতি, অর্থাৎ সীমিত এলাকার ভিতরে অধিক লোক যখন বসবাস করে তাহলে আমরা বলতে পারি সেটা কি শহরে সমাজ। তারপরে দেখো আছে পেশাগুলো অকৃষিজ। আমরা কিন্তু গ্রামীণ সমাজে পড়েছিলাম কি যে কৃষি হচ্ছে প্রধান পেশা। তাহলে দেখো এখানে কৃষি পেশা যা নাই, অর্থাৎ যে এলাকায় যেই স্থানে মানুষ কৃষিকাজের সাথে যুক্ত নয়, অন্যান্য পেশার সাথে যুক্ত, অর্থাৎ অকৃষিজ পেশার সাথে যুক্ত, সেটাই হচ্ছে কি এই শহরে সমাজ। তারপরে দেখো স্থানীয় বা নিজস্ব প্রশাসন ব্যবস্থা। অবশ্যই একটা স্থানীয় বা প্রশাসনের একটা ব্যবস্থা সেই এলাকায় যখন বিদ্যমান থাকবে তখনই আমরা মনে করতে পারবো এটা শহরে সমাজ। তারপরে হচ্ছে দক্ষ পারদর্শী পেশাজীবীদের সমাবেশ। প্রিয় শিক্ষার্থীরা, এটা একটা বিষয় যে দক্ষ পারদর্শী, অর্থাৎ দেখো আমরা গ্রামে বড় হয়ে যদি আমরা খুব দ্রুত শহরে আসি এবং যেহেতু শহরে একটু ঘনবসতি থাকে, অকৃষি পেশা থাকে, তাহলে মানুষের কিন্তু মানুষের দক্ষ হতে হয়। যদি দক্ষ এবং পারদর্শী যারা, তারাই কিন্তু এই শহরে বসবাস করতে পারে। এরপর দেখো আছে নগর মানসিকতার পরিচয় বহন করে, অর্থাৎ তাদের যে মনোমানসিকতা, তাদের যে আদর্শ, তাদের যে মূল্যবোধ, সেটা অবশ্যই একটা এই নগরে বিদ্যমান করার, নগরের নিয়মকানুনকে মেনে চলার, পালন করার একটা মানসিকতা বা পরিচয় তাদের ভিতরে থাকে। তাহলে দেখো আমরা পেলাম কি কোন বৈশিষ্ট্য হলে আমরা বলতে পারছি যে এটা শহরের সমাজ। প্রথমে হচ্ছে সীমিত এলাকায় ঘনবসতি, তারপর হচ্ছে পেশাগুলো অকৃষিজ, তারপর হচ্ছে স্থানীয় বা নিজস্ব প্রশাসন ব্যবস্থা, তারপর হচ্ছে দক্ষ পারদর্শী পেশাজীবীদের সমাবেশ, নগর মানসিকতার পরিচয় বহন করে। তাহলে দেখো আমরা যদি এই বিষয়গুলোকে পেয়ে যাই, এরকম কিছু বৈশিষ্ট্য যার ভিতরে আমরা বিদ্যমান থাকবে, তখনই আমরা ধরে নেব এটা শহরে সমাজ। প্রিয় শিক্ষার্থীরা, শহরের সমাজ কিন্তু বর্তমানে আধুনিক সমাজ এবং আধুনিক সমাজের প্রতিনিয়তই কিন্তু পরিবর্তনশীল, গতিশীল। এই জন্যই কিন্তু এর যে প্রধান যে ক্ষেত্রগুলো আমরা বলতে পারি, প্রতিষ্ঠানগুলো আমরা বলতে পারি যে শহরের প্রধান প্রতিষ্ঠান বা ক্ষেত্রগুলোকে আমরা বলতে পারি। এবং যদি শহরের সমাজের প্রকৃতি আমাদের জানতে হয়, তাহলে সব বৈশিষ্ট্যের সাথে সাথে কিন্তু যে প্রধান যে ক্ষেত্র বা প্রতিষ্ঠানগুলো আছে শহরের, সেইগুলো সম্পর্কেও কিন্তু আমাদের জানতে হবে। তাহলে দেখো প্রথমে যেটা আছে হচ্ছে পরিবার। প্রিয় শিক্ষার্থীরা, যে পরিবার আমরা গ্রামীণ সমাজে যেমন পড়েছি যৌথ পরিবার, কিন্তু শহরের সমাজে এসে কিন্তু এটা একেবারেই বেশিরভাগ ক্ষেত্রেই একক পরিবার, ছোট পরিবার দেখা যায়। এবং পরিবারগুলো কিন্তু খুব এমন হয় যে
ক্ষণস্থায়ী একটা পরিবার হয় বা স্থান পরিবর্তন করা হয়, যে এক স্থান থেকে অন্য স্থানে বিভিন্ন প্রয়োজনে তারা কিন্তু এই পরিবারগুলো মানে প্রায় সময় ভেঙেই যায়, যে যৌথ পরিবার ভেঙে তারা একক পরিবারে শহরে বসবাস করে ক্ষণস্থায়ীভাবে, এবং অনেক সময় দেখা যায় তারা চলে যায় বা চাকরির ক্ষেত্রে প্রয়োজনের ক্ষেত্রে তারা কিন্তু এই স্থান পরিবর্তন করে। তারপরে দেখো আছে কি আমাদের অর্থনীতি যদি আমি বলি, অর্থনীতি প্রথম যেটা আছে সেটা হচ্ছে দেখো, যদি শহরাঞ্চলে বলা হয় তাহলে শহরাঞ্চলের প্রথম যে অর্থনীতির বিষয়টা আছে সেটাই কিন্তু আছে হচ্ছে জমির মালিকানা, অর্থাৎ যাদের ভিতরে ভূমির মালিকানা আছে তাদেরকে কিন্তু বেশি পরিমাণে অর্থের অবস্থানের কথা বলা যায়। এছাড়াও কিন্তু বিভিন্ন কোম্পানি, বিমা বা বিভিন্ন শিল্প প্রতিষ্ঠানের যে মালিক, এ অনুযায়ীও কিন্তু এই অর্থনৈতিক ব্যবস্থা কিন্তু এখানে চলতে থাকে। অর্থাৎ এই প্রত্যেকটা শহরে সমাজের অর্থনৈতিক ব্যবস্থাগুলো কিন্তু সে গ্রামীণ সমাজের মতন একক নয়, ভিন্ন থাকে। অর্থাৎ যে তাদের অর্থের পরিমাণও কিন্তু অনেকটা তারতম্যের ভিতরে থাকে, বৈষম্যের ভিতরে থাকে। কিন্তু এই শহরে সমাজে আমাদের যে জমি যদি বেশি থাকে শহর অঞ্চলে, তাহলে মনে করতে হয় যে সেটা সে অনেক দিকে ধনী বা একটু উচ্চ পর্যায়ে অবস্থানকারী ব্যক্তি হিসেবেই কিন্তু অর্থনৈতিক অবস্থা পরিবর্তন হয়। অর্থাৎ এখানে কিন্তু বেশ একটা উঁচু নিচুর একটা বিভেদের একটা বিষয় কিন্তু এই অর্থনীতিতে শহরি সমাজে চলে আসে। তারপরে দেখো আছে ক্ষমতার বন্টন ও নেতৃত্ব। প্রিয় শিক্ষার্থীরা, ক্ষমতার বন্টন ও নেতৃত্বের ভিতরে প্রথমে যেটা আছে, এটা কিন্তু অবশ্যই একটা সরকার প্রধান, জনগণই প্রধান। সেক্ষেত্রে একটা সরকার নির্বাচন করা হয়, সরকারই কিন্তু রাষ্ট্র পরিচালনা করে বা শহর পরিচালনা করে। সেই শহরের মধ্যেই কিন্তু বিচার বিভাগ, আইন বিভাগ বা বিভিন্ন রকমের প্রশাসন থাকে। এর ভিতরেও কিন্তু এই ক্ষমতার বন্টনের ভিতরেই কিন্তু আমরা আগে যেটা পড়েছিলাম শাসক, সেই প্যারেটোর তত্ত্বে আমরা পড়েছিলাম অশাসক শ্রেণী। তোমাদের অবশ্যই মনে আছে আমরা যখন প্যারেটোর চক্রাকার তত্ত্ব পড়েছিলাম তখন কিন্তু আমরা এলিট শ্রেণী পড়েছিলাম। এই এলিট শ্রেণীর ভিতরেই কিন্তু ছিল কি শাসক, অশাসক, আর একটা নতুন করে যেটা হচ্ছে চাপ সৃষ্টিকারী দল। অর্থাৎ কি এই শহরের সমাজের মধ্যে কিন্তু কিছু শাসক থাকে যারা সরাসরি সরকারি দলের ভিতরে বা সরকারি ভিতরে নিয়ম যুক্ত থাকে, কাজে যুক্ত থাকে। তারপরে আছে অশাসক, তার পাশাপাশি আর চাপ সৃষ্টি দল যেটাকে আমরা বলতে পারি সেটা হচ্ছে কি যে যারা কোনো দলের ভিতর না, কিন্তু সমাজের সুবিধা অসুবিধাগুলোকে সামনে রেখে বিভিন্ন ধরনের কাজকর্ম করে, এটাই হচ্ছে চাপ সৃষ্টিকারী দল। অর্থাৎ শহরের সমাজের মধ্যে কিন্তু যে গ্রামীণ সমাজের যে খুব মোড়ল মাতব্বর বা এরকম একটা বিষয় থাকে, কিন্তু শহরের সমাজের এই বিষয়গুলো কিন্তু থাকে না। একেবারে ভিন্ন একটা প্রক্রিয়া, ভিন্ন একটা চিন্তাধারার ভিতরে, যেখানে এখানে কিন্তু বলা হচ্ছে আদর্শ মূল্যবোধ, এগুলো কিন্তু ভিন্ন থাকে, যার জন্যই কিন্তু এই চাপ সৃষ্টি দলেও কিন্তু বিভিন্ন ধরনের পরিবর্তন শহরে আনতে পারে। এরপরে যেটা আছে কি সাংস্কৃতিক অবস্থা শহরের জীবনযাপন কিন্তু একেবারে মানে গ্রামীণ থেকে ভিন্ন একটা প্রক্রিয়ায় জীবনযাপন করে। অর্থাৎ তাদেরকে চিন্তাধারা, তাদের চলাফেরা, তাদের কথাবার্তা, তাদের আচরণে কিন্তু শহরের একটা ভাব কিন্তু বিদ্যমান থাকে। অর্থাৎ তাদের ভিতরে কিন্তু একটা আধুনিকতার, অর্থাৎ তাদের কথা বলায়, তাদের চলাফেরার ভিতরে একটা আধুনিকতার ছোঁয়া বিদ্যমান থাকে। তারপরে যেটা আছে বিনোদন বলতে শহরের বিভিন্ন রকমের বিনোদন কিন্তু দেখা যায়। আমরা যেমন সেটা পয়লা বৈশাখ হোক, পয়লা ফাল্গুন হোক, বিভিন্ন মানে জন্মদিন বা বিয়ে, বিভিন্ন রকমের অনুষ্ঠান কিন্তু শহরে একদম প্রতিনিয়ত দেখা যায় যে ছোটোখাটো অনুষ্ঠান অর্থাৎ বিনোদনের বিষয় কিন্তু চলতেই থাকে। শহরের ভিতরে কিন্তু এই বিনোদনটা একে অন্যের ভিতরে একদম ছড়িয়ে যায়, এবং যে কোনো আমরা যেটা বলছি যে অর্থনীতির দিক থেকেও ভিন্ন থাকে, কিন্তু এইখানে এসে কিন্তু সব শ্রেণীর মানুষই এই ধরনের বিনোদনে, সেই যে পয়লা বৈশাখ আমি বলছি, অবশ্যই পয়লা বৈশাখ সকল শ্রেণীর মানুষ খুব আনন্দের সাথে এখানে কিন্তু পালন করে। আরেকটা যেটা আছে কি আত্মীয়তার সম্পর্ক। প্রিয় শিক্ষার্থীরা, আত্মীয়তার সম্পর্ক গ্রামীণ সমাজে যেমন দৃঢ়, কিন্তু শহরের সমাজে কিন্তু এতটা দৃঢ় নয়। অর্থাৎ যেহেতু অনেক মানুষই অস্থায়ীভাবে শহরে বসবাস করে, তারা স্থান পরিবর্তন করে, ক্ষণস্থায়ী বসবাস করে, এই জন্য তাদের ভিতরে কিন্তু এই আত্মীয়তার সম্পর্কটা কম, অর্থাৎ বিপদের সময় এগিয়ে আসার প্রবণতা বা মানসিকতাও কম, কারণ তাদের ভিতরে সম্পর্কটা দূর হয়ে যায়। তাদের একটা স্থানে থাকতে থাকতে সম্পর্ক তৈরি হওয়ার কিছুদিনের মধ্যেই দেখা যায় যে সেখান থেকে মানুষ চলে যায়। সেক্ষেত্রে দেখা যায় যে আমাদের আর সেই আত্মীয়তার সম্পর্কটা গড়ে ওঠে না। এভাবেই কিন্তু এখানে আত্মীয়তার সম্পর্কটা তুলনামূলক একটু কম থাকে।
তাহলে আমাদের আজকের যে আলোচ্য বিষয় ছিল হচ্ছে বাংলাদেশের শহরের সমাজের প্রকৃতি। প্রিয় শিক্ষার্থীরা, আমরা বাংলাদেশে জন্মগ্রহণ করেছি, এখানে বড় হচ্ছি, অর্থাৎ বাংলাদেশের যে গ্রাম ও শহর আছে প্রত্যেকটা আমরা যদি শহরে বসবাস করি তাহলে গ্রাম সম্পর্কে জানতে হবে, আবার গ্রামে থাকলেও আমাদের শহর সম্পর্কে জানতে হবে। আবার এমনও হয় আমরা শহরে থেকেও শহরের বিষয়বস্তু সম্পর্কে জানি না, অনেক শহরের নিয়মকানুন জানি না। এইগুলোও কিন্তু অর্থাৎ আমরা এই বাংলাদেশ সম্পর্কে এক কথা আমাদের জানতে হবে, অর্থাৎ বাংলাদেশের সকল সমাজ সম্পর্কে আমাদের জানতে হবে। প্রিয় শিক্ষার্থীরা, আজকের যে ক্লাস ছিল সেখান থেকে তোমাদের যে অনুশীলনমূলক কাজ হচ্ছে বাংলাদেশের শহর ও সমাজের বৈশিষ্ট্য বর্ণনা করো। প্রিয় শিক্ষার্থীরা, আমি আগের ক্লাসেও বলেছি তোমরা এই প্রশ্নটা অবশ্যই অনুধাবনমূলক নয়, প্রয়োগমূলক প্রশ্ন হিসাবে 3টা ধাপে যেভাবে আমি তোমাদেরকে বলে থাকি সেই সুন্দর করে 3টা ধাপে এটাকে বৈশিষ্ট্যগুলোকে একটা ধারাবাহিকভাবে মেনটেন করে অবশ্যই তোমরা লিখবে। ভালো থাকো, সুস্থ থাকো, নিরাপদে থাকো, পাঠের সাথেই থাকো। আল্লাহ হাফেজ।